আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। 1 আওয়ার লার্নিং চ্যানেলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল বন্ধুদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ২য় অধ্যায়ের ধ্বনির উচ্চারণ, হ্যাঁ? ধ্বনির উচ্চারণ এই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো চলো দেখি এখানে কি লেখা আছে। নিচের জোড়া শব্দগুলোর উচ্চারণ করো। প্রতি প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে। আচ্ছা, নিচের শব্দগুলা উচ্চারণ করতে বলছে, আর প্রতি জোড়া শব্দের প্রথম ধ্বনিতে পার্থক্য আছে। অর্থাৎ এর প্রথম ধ্বনি প্রথমে একরকম ধ্বনি থাকবে, পরে আরেক রকম ধ্বনি থাকবে। আচ্ছা, ঠিক আছে। এটা উচ্চারণের সময় খেয়াল করবে, জোড়ার প্রথম শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে মুখ থেকে অল্প বাতাস বের হবে। হ্যাঁ, এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনিটি উচ্চারণ করতে বেশি বাতাস বের হবে। তাহলে কি জোড়ার যে শব্দ এখানে আছে, নিচে যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আসলেই দুটো করে শব্দ দেওয়া আছে। প্রথম শব্দ উচ্চারণ করতে অল্প বাতাস বের হবে, আর দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে বেশি বাতাস বের হবে। এটাই লেখা আছে। তাহলে চলো দেখি কি উদাহরণে কি দেওয়া আছে। যেমন কই, ক রস্যই কই। কই শব্দের ক এবং খই শব্দের খ শব্দগুলো উচ্চারণের সময় মুখের সামনে এক টুকরা কাগজ ধরে পরীক্ষা করে দেখতে পারো। আচ্ছা, এখানে আসলে বিষয়টা এটা হয়েছে যে দেখো, ক, হুম, ক, খ, গ, ঘ, এই যে ক আর হচ্ছে গ, এই দুটা ধ্বনি যখন আমরা উচ্চারণ করতেছি তখন কিন্তু মুখ থেকে বেশি শব্দ বের হচ্ছে না। কিন্তু যখন আমরা খ আর হচ্ছে ঘ, খ, ঘ এই দুটো উচ্চারণ করতেছি তখন কিন্তু মুখ থেকে বেশি বাতাস বের হচ্ছে, তাই না? তা এই কথাটাই এখানে বলা হয়েছে যে কিছু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণে বাতাস কম বের হবে, আর কিছু কিছু ধ্বনি আছে যেগুলো উচ্চারণে বাতাস বেশি বের হবে। হ্যাঁ, এছাড়াও আছে যেমন ধরো ক, বাতাস কম বের হচ্ছে, আবার ক উচ্চারণ করো, দেখো বাতাস বেশি বের হবে। তারপরে ড, ঢ, হ্যাঁ, ড উচ্চারণ করলে বাতাস কম বের হচ্ছে, ঢ উচ্চারণ করলে বাতাস কি বেশি বের হচ্ছে। এই বিষয়টি এখানে লেখা আছে। তাহলে চলো এখানে আমরা পড়ি কি লেখা আছে। কই, খই, হ্যাঁ, কই অল্প বাতাস বের হচ্ছে। যখন আমি খ উচ্চারণ করছি তখন দেখো খই বাতাস বেশি বের হচ্ছে। হ্যাঁ, তারপরে কোল, খোল, তারপরে চাল, ছাল, চাপ, ছাপ, টুক, ঠুক, টোকা, ঠোকা, তালা, থালা, তাক, থাক, কুল, কুল, পিতা, ফিতা। দেখেছো? মানে শব্দগুলা যখন ধ্বনিগুলা যখন উচ্চারণ করছি, ধ্বনি উচ্চারণের মধ্যেই আমরা পার্থক্যগুলা বুঝতে পারছি। তো এগুলা তোমরা নিজেরা চেষ্টা করে নিজেরা পার্থক্যটা বুঝে নিবা। ঠিক আছে? নিজেরা চেষ্টা করলে বিষয়টা সুন্দর করে বুঝতে পারবা। ঠিক আছে, পরবর্তীতে যাই আমরা, কি লেখা আছে। উচ্চারণ ঠিক রেখে ছড়া পড়ি। ওয়াও! ছড়া আসলে খুবই মজার একটা বিষয়। আমাদের আসলে ছড়া, কবিতা, গল্প খুবই মজা লাগে পড়তে। তাই না? আচ্ছা, দেখি এখানে কি লেখা আছে। ছড়া পড়তে নিশ্চয়ই তোমাদের ভালো লাগে। অবশ্যই খুবই ভালো লাগে। এখানে একটি ছড়া দেওয়া হলো। ছড়াটির নাম চিঠি বিলি। তাহলে ছড়ার নাম কি? চিঠি বিলি। এটি কে লিখেছেন? রকুনুজ্জামান খান। তাহলে চিঠি বিলি ছড়াটির লেখক কে? রকুনুজ্জামান খান। এটা তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে, এমসিকিউ টাইপের কোশ্চেন গুলো আসতে পারে। কি চিঠি বিলি ছড়াটি কে লিখেছেন, তখন তার নাম লিখবা
রকুনুজ্জামান খান। এই রকুনুজ্জামান খান কে তাহলে আমরা একটু তার সম্পর্কে একটুখানি জেনে নেই। কেমন? ছড়াটি নেওয়া হয়েছে তার হাট্টিমাটিম টিম নামের বই থেকে। অর্থাৎ এই রকুনুজ্জামান খানের হাট্টিমাটিম টিম একটি খুবই কি বলবো? এটা খুব ভালো একটা কবিতার বই। হ্যাঁ? এটা আমরা অনেকেই এই কবিতার বইটা কিন্তু পড়েছি। তো এই কবিতার বই থেকেই এই চিঠি বিলি ছড়াটি নেওয়া হয়েছে। রকুনুজ্জামান খান দাদাভাই নামেও পরিচিত ছিলেন। তার মানে রকুনুজ্জামান খানকে আমরা অনেকেই দাদাভাই নামে চিনি। তিনি দাদাভাই নামেও পরিচিত ছিলেন। তাহলে রকুনুজ্জামান দাদাভাই তাহলে কার নাম কে দাদাভাই নামে পরিচিত ছিলেন? রকুনুজ্জামান খান অথবা রকুনুজ্জামান খানের আ আরেকটা নাম কোন নামে আমরা চিনি রকুনুজ্জামান খানকে? আরো একটা কোন নামে চিনি? দাদাভাই নামে চিনি। ঠিক আছে? আচ্ছা। তিনি ১৯৫৬ সালে শিশু-কিশোরদের জন্য কচিকাঁচার মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। তার মানে কত সালে? ১৯৫৬ সালে। কত সালে? ১৯৫৬ সালে। এখানে লেখা আছে তোমরা এটা মনে রাখবে। এগুলা কোয়েশ্চেনে আসে। হ্যাঁ? ১৯৫৬ সালে রকুনুজ্জামান খান আম দাদাভাই নামে যিনি পরিচিত, তিনি শিশু-কিশোরদের জন্য কচিকাঁচার মেলা, কি নাম? কচিকাঁচার মেলা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এভাবে প্রশ্ন আসতে পারে যে রকুনুজ্জামান খান আ যে শিশু-কিশোরদের জন্য একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন, সংগঠনটির নাম কি? তোমাদের তখন কি লিখতে হবে? সংগঠনটির নাম কচিকাঁচার মেলা। তাই না? আবার এটাও প্রশ্ন আসতে পারে যে এ রকুনুজ্জামান খান আ কচিকাঁচার মেলা নামের যে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন এটি কত সালে? হ্যাঁ, তোমাদের তখন লিখতে হবে কত সালে? ১৯৫৬ সালে। কত সালে? ১৯৫৬ সালে। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তী আমরা ছড়াটি পড়ব। ঠিক আছে? ছড়াটির ১ম এ নীরবে পড়ো, এরপর সরবে পাঠ করো। এখানে তো আসলে নীরবে তোমরা পড়তে পারবে ঠিক আছে, কিন্তু আমি এখানে কিভাবে নীরবে পড়বো? আমি নীরবে পড়লে তো তোমরা শুনতে পাবে না। তাহলে আমি এটা সরবে পড়ছি। ঠিক আছে? সরবে পাঠ করছি। আচ্ছা। ধারাটার নাম কি? চিঠি বিলি। অনেক সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। ওয়াও! এটা আসলে অনেক সুন্দর। ব্যাঙ। একটা ব্যাঙ হাতে ছাতা যেটা মাথায় সে ধরে আছে আরেকটা। এটা কি তোমরা চিনো? এটার নাম কি কেউ বলতে পারবে? এটা হচ্ছে হারিকেন। এটা হারিকেন। তো বেশ সুন্দর একটা ব্যাঙের ছবি দিয়েছে। সে আবার শার্ট পরে আছে। শার্ট পরে আছে না? ও আচ্ছা, এটা সম্ভবত চিঠি বিলি করে তাদের ড্রেস, তাদের ইউনিফর্ম, তাই না? কাঁধে একটা ব্যাগ। আচ্ছা চলো, মাথায় একটা টুপিও আছে। সুন্দর লাগতেছে। বৃষ্টির মধ্যে। আচ্ছা। তাহলে চলো আমরা ছড়াটা পাঠ করি। চিঠি বিলি। লিখেছেন কে বলতো? রকুনুজ্জামান খান। আচ্ছা। ছাতা মাথায় ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে, টাপুস টুপুস ঝরছে দেওয়া, ছুটছে খেওয়া ধরতে। কি বলছে এখানে? ছাতা মাথায় ব্যাঙ চলেছে মানে ব্যাঙ ছাতা মাথায়, এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, অনেক সুন্দর আসলে ছবিটা। ছাতা মাথায় দিয়ে ব্যাঙ চলেছে। হ্যাঁ? ছাতা মাথায় দিয়ে ব্যাঙ চলেছে চিঠি বিলি করতে। এই তো ঠিকই ধরেছিলাম যে এটা চিঠি বিলি করে যারা আ তাদেরকে যেন কি বলা হয়? আম পোস্টমাস্টার টাইপের কিছু একটা নাকি। যাই হোক কিছু একটা বলা হয়। আমি এই মুহূর্তে মনে পড়তেছে না। তো তিনি হচ্ছে চিঠি বিলি কারক। হ্যাঁ? তিনি চিঠি বিলি করেন। তো ব্যাঙ হচ্ছে সেই চিঠি বিলি করতে ছাতা মাথায় দিয়ে আ চলছে। ঠিক আছে? আচ্ছা, টাপুস টুপুস ঝরছে দেওয়া, ছুটছে খেওয়া ধরতে। আচ্ছা, এখানে এই যে টাপুস টুপুসটা কি? টাপুস টুপুস ঝরছে দেওয়া। দেওয়াটা কি বলতো? দেওয়া অর্থাৎ এখানে বৃষ্টিকে বোঝাইছে। দেওয়া শব্দের অর্থ বৃষ্টি। হ্যাঁ? তাহলে টাপুস টুপুস ঝরছে দেওয়া, ছুটছে খেয়া ধরতে। খেয়া অর্থ কি? খেয়া অর্থ হচ্ছে নৌকা। খেয়া অর্থ নৌকা। অর্থাৎ ছুটছে খেয়া ধরতে মানে সে নৌকা ধরার জন্যে ছুটে চলছে। ঠিক আছে?
আচ্ছা, এরপরে কি লিখেছে? খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা, দু চোখ বুঝে হাল ধরেছে, হাল ধরে সে জবর মাঝি সাচ্চা। এখানে কি বলছে? চিংড়ি মাছের আচ্ছা নো খেয়া খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা। খেয়া নায়ের মানে কি? যে গ্রামের যে নদীগুলা থাকে সেই নদীতে যে নৌকাগুলা থাকে সেই নদীর ওই নৌকাগুলাকে বোঝানো হয়েছে যে খেয়া নায়ের, হ্যাঁ, নদীর নৌকাকে বোঝানো হয়েছে। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছের বাচ্চা। চিংড়ি মাছ তো তোমরা চিনো, চিংড়ি মাছ তো চিনো। চিংড়ি যদিও মাছ না, এটাকে পোকা বলা হয়, তারপরেও আমরা মাছ হিসাবেই চিনি আর কি। যাই হোক, চিংড়ি মাছের বাচ্চা। খেয়া নায়ের মাঝি হলো চিংড়ি মাছ। মাঝি মানে জানো তো? মাঝি হচ্ছে যে নৌকা চালায়, যে নৌকা বেয়ে চলে তাকে মাঝি বলে। দু চোখ দু চোখ বুঝে হাল ধরেছে জবর মাঝি সাচ্চা। মানে এই চিংড়ি মাছের বাচ্চাটা হচ্ছে দু চোখ বুঝে, চোখ বন্ধ করেই সে হাল ধরেছে, মানে চোখ বন্ধ করেই সে নৌকা চালিয়ে যাচ্ছে। তাহলে বুঝো কেমন মাঝির মাঝি। মাঝি অর্থ কি? যে নৌকা চালায়। আর নৌকা চালায় কে? চিংড়ি মাছের বাচ্চা। এই চিংড়ি মাছের বাচ্চাটা হচ্ছে চোখ বুজে নৌকা চালাচ্ছে। তাহলে কি বোঝো সে কেমন মাঝির মাঝি, যে চোখ বুজেই সে নৌকা চালায় চলে যাচ্ছে। তাহলে এই কথাটাই এখানে বুঝাইছে যে জবর মাঝি সাচ্চা, মানে সে কঠিন একজন মাঝি যে কিনা চোখ বুজেই নৌকা চালায় চলে যাচ্ছে। এখানে সাচ্চা শব্দের অর্থ হচ্ছে সত্যি। হুম, মানে কঠিন মাঝি মানে সত্যি সে একটা কঠিন মাঝি, হ্যাঁ, যে চোখ বুজে নৌকা চালায় চলে যাচ্ছে। আচ্ছা, তারপরে কি লিখেছে? তার চিঠিও এসেছে আজ, লিখেছে বিলের খোলসে। আচ্ছা, খোলসেটা কি? খোলসে হচ্ছে একটা মাছের নাম, এটা খালে বিলে হয় আর কি। হ্যাঁ, খোলসে হচ্ছে একটা মাছের নাম যে কিনা চিঠি লিখেছে। তাহলে তার চিঠিও এসেছে আজ, লিখেছে বিলের খোলসে, মানে এই যে চিংড়ি মাছের বাচ্চা, এই চিংড়ি মাছের বাচ্চার কাছেও একটা চিঠি আসছে, হ্যাঁ, যে কিনা খোলসে মাছ লিখে পাঠাইছে। ঠিক আছে, তাহলে কি লিখে পাঠাইছে দেখি? সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার ঝলসে। আহারে! আচ্ছা, খলসে মাছের কি হয়েছে? খলসে মাছের যে চোখ, এই যে সাঁঝের বেলার রোদ সাঁঝের বেলার রোদে নাকি চোখ গেছে তার চোখে। সাঁঝের বেলাটা কি বলতো? সাঁঝের বেলা, সাঁঝ হচ্ছে সন্ধ্যা বেলাকে বোঝায়। হ্যাঁ, সাঁঝের বেলা অর্থাৎ সন্ধে বেলা। হ্যাঁ, তাহলে সাঁঝ অর্থ কি? সন্ধ্যা। সাঁঝের বেলা অর্থাৎ সন্ধ্যা বেলা। এই সন্ধ্যাবেলার রোদে এই খলসে মাছের চোখ ঝলসে গেছে। ঝলসে গেছে মানে কি? মানে চোখে অতিরিক্ত মানে আলো এসে চোখটা মানে মানে অনেক সময় হয় না, হঠাৎ করে একটু আলো আসলে চোখে একটু কেমন যেন একটু ঝাপসা, ঝাপসা লাগে। তো ওর চোখটা হচ্ছে এই যে ঝাপসা, ঝাপসা লাগতেছে। তো সেটাই হচ্ছে এই আ চিংড়ি মাছের বাচ্চার কাছেও চিঠি লিখছে। যে সাঁঝের বেলা মানে যে সন্ধ্যাবেলার রোদে আমার চোখ ঝলসে গেছে। রোদের, হ্যাঁ, চোখ ঝলসে গেছে। এটাই হচ্ছে লিখেছে। এরপরে কি লিখেছে? নদীর ওপারে গিয়ে ব্যাঙা সুধায় সবাই ভাইরে। হুম, নদীর ওপার মানে নদীর এপার থেকে ওপারে গেছে। ব্যাঙা, ব্যাঙা অর্থাৎ এই ব্যাঙ, এই ব্যাঙ নদীর এপার থেকে ওপারে গেছে। ওপারে গিয়ে ও সবাইকে জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। আচ্ছা, ভেটকি মাছ অর্থাৎ ভেটকি কি? ভেটকি হচ্ছে একটা মাছের নাম। এখানে লিখাই আছে ভেটকি মাছ। হ্যাঁ? ভেটকি হচ্ছে একটা মাছের নাম। তাহলে ভেটকি মাছের নাতনি নাকি গেছে দেশের বাইরে। হুম? তার মানে ও সবাইকে জিজ্ঞেস করছে সুধায়, সুধায়। সুধায় অর্থ কি? জিজ্ঞেস করা, জানতে চাওয়া। হ্যাঁ? সুধায় অর্থ জিজ্ঞেস করা বা জানতে চাওয়া। তাহলে এই ব্যাঙা সবাইকে নদীর ওপারে গিয়ে সবাইকে জিজ্ঞেস করছে যে ভেটকি মাছের নাতনি সে নাকি দেশের বাইরে গেছে। হুম, আচ্ছা, তার তার যে চিঠি এসেছে আজ, লিখেছে বিলের কাতলা। আচ্ছা, মানে কার চিঠি এসেছে বলো? এই যে ভেটকি মাছের নাতনি, এই ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গেছে।
সুতরাং এই দেশের বাইরে থেকে এই ভেটকি মাছের নাতনি হচ্ছে চিঠি পাঠাইছে। হ্যাঁ? না সরি, এই ভেটকি মাছের নাতনি দেশের বাইরে গেছে। তার যে চিঠি এসেছে মানে সরি নাতনির চিঠি আসছে বাবা। ভেটকি মাছের নাতনির চিঠি আসছে। কে লিখেছে? কাতলা। হ্যাঁ, কাতলা কি? কাতলাও একটা মাছের নাম। হুম? বিল মানে ওই যে নদী, নালা, খাল, বিল আমরা পড়েছি না গ্রামের? তো সেই বিল। বিল হচ্ছে একটা ছোট পানি পানি থাকে সেটাতে মানে জলাশয়ের মতো। জলাশয়, খাল, বিল মানে তোমরা যেটা আরকি বুঝো আরকি। সেটা। তো এই বিলের কাতলা মাছ হচ্ছে এই ভেটকি মাছের নাতনিকে চিঠি পাঠাইছে। আচ্ছা কি লিখেছে চিঠিতে দেখি পড়ি। এবার সারা দেশটি জুড়ে নামবে দারুণ বাদলা। আচ্ছা। এই যে ভেটকি মাছের নাতনিকে এই কাতলা মাছ জানিয়ে দিছে। চিঠি লিখে জানিয়ে দিছে যে এবার কিন্তু সারা দেশ জুড়ে অনেক বাদলা। বাদলা মানে কি? বৃষ্টি। বাদলা মানে বৃষ্টি। মানে হয় না অনেক সময় এই যে বর্ষার সিজনে একটানা সারাদিন ধরে ঝুম, ঝুম করে বৃষ্টি পড়ছে তো পড়ছে, পড়ছে তো পড়ছে সেটাকে কি বলে? বাদলা বলে। হুম? তাইলে দেশ জুড়ে এবার সারা দেশ জুড়ে এবার সারা দেশটি জুড়ে নামবে অনেক নামবে দারুণ বাদলা। দারুণ বাদলা মানে হচ্ছে অনেক বাদলা। মানে অনেক বৃষ্টি। হ্যাঁ? অনেক বৃষ্টি নামবে। এটাই হচ্ছে চিঠি লিখে ভেটকি মাছের নাতনিকে সে জানালো। কে? কাতলা। কাতলা। আচ্ছা। তাই তো নিলাম ছাতা কিনে আসুক এবার বর্ষা। চিংড়ি মাঝির খেয়া না আর ছাতাই আমার ভরসা। এটা কে বলল বলো তো? এটা কিন্তু বলছে এই যে ব্যাঙা অর্থাৎ এই ব্যাঙ। ঠিক আছে? এই ব্যাঙ কাতলা মাছের এই চিঠিটা যে ভেটকি মাছকে লিখেছিল, হ্যাঁ? সেই চিঠিটা তো ব্যাঙ পড়েছে। ব্যাঙ পড়ে বুঝে গেছে যে সারা দেশ জুড়ে তাহলে ইয়া হবে, অনেক বৃষ্টি হবে, অনেক বাদলা হবে। তাহলে আর এবার আর ওই চিংড়ি মাছের ইয়া করব না। চিংড়ি মাছের খেয়ার ভরসায় আর থাকবো না। এবার এই যে দেখো এইজন্যই এত সুন্দর একটা ছাতা দিয়ে দিছে ওর মাথার উপরে। এবার ও ছাতা কিনে নিবে। ছাতা কিনে নেবে, ছাতাই ওর ভরসা। দেখেছো? সুন্দর করে লিখেছে যে, তাই তো নিলাম ছাতা কিনে, আসুক এবার বর্ষা। চিংড়ি মাঝির খেয়া না আর ছাতাই আমার ভরসা। ছাতা কিনে নিছে, এখন ছাতার উপরেই সে ভরসা করে চিঠি বিলি করে বেড়াবে। নো টেনশন। তাই না? অনেক সুন্দর। আচ্ছা। কবিতাটা অনেক সুন্দর। তোমরা নিজেরা এটা আবৃত্তি করবে, দেখবে তোমাদেরও অনেক ভালো লাগবে। আচ্ছা, এখানে আমরা কিছু শব্দের অর্থ দেখতে পাচ্ছি। কিছু শব্দের অর্থ আমরা এই ছড়াটা আবৃত্তি করার সময় আমরা আ জেনেছি। তারপর এখানেও আমরা একটু পড়ে নিই। কেমন? কাতলা। কাতলা মানে কি বলেছিলাম? মাছের নাম। দেখেছো? আচ্ছা। কলসে এটাও মাছের নাম। খেয়া, খেয়া কি? নদী পার হওয়ার নৌকা। ঠিক আছে? আচ্ছা। খেয়া না। খেয়া না। না অর্থ কি জানো? এখানে এই খেয়ার পরে যে না উচ্চারণ হয়ে না আ না ধ্বনিটা বসেছে বা না ইয়াটা বসেছে, শব্দটা বসেছে। এটা কিন্তু আ না বোধক সেই না, না। এটা হচ্ছে নাও মানে নৌকা বুঝাইছে। নাও। নাও থেকে না। হ্যাঁ? খেয়া নাও। মানে খেয়া নৌকা। অর্থাৎ খেয়া না অর্থাৎ খেয়া নৌকা। ঠিক আছে? আচ্ছা। খেয়া নায়ের মাঝি। খেয়া নায়ের মাঝি অর্থাৎ খেয়া নৌকার মাঝি। ঠিক আছে? চিঠি। চিঠি কি? চিঠি হচ্ছে কোনো খবর জানিয়ে লেখা কাগজ। চিঠি হচ্ছে কোনো খবর জানিয়ে লেখা কাগজ। আচ্ছা। চিঠি বিলি করা মানে চিঠি পৌঁছে দেওয়া। তারপরে ঝলসানো। ঝলসানো কি? বলেছিলাম উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। তাই না? চোখে যে উজ্জ্বল আলোটা লাগে, চোখে যে এ তাৎক্ষণিকভাবে চোখে একটু ইয়া হয় না? একটু প্রবলেম হয় না? সেটাকে বলে ধাঁধানো। ধাঁধা লেগে যায় চোখে। সেটাই। ঝলসানো অর্থাৎ উজ্জ্বল আলোয় চোখ ধাঁধানো। এখানে কি দেওয়া আছে? দেয়া। দেয়া অর্থ আমরা পড়েছি। দেয়া অর্থ কি? বৃষ্টি। বাদলা। বাদলা অর্থ কি? এক নাগাড়ে বৃষ্টি। সেটাও আমরা পড়েছি। এক নাগাড়ে বৃষ্টি। তাই না? তারপরে কি আছে? ভরসা। ভরসা মানে কি? নির্ভর করা। নির্ভর করা। অবলম্বন। ভেটকি, ভেটকি মাছের নাম বলেছি। সাঁঝের বেলা। সাঁঝের বেলা মানে আমরা বলেছি, জেনেছি। সন্ধ্যার
সময়। সাঁঝের বেলা মানে সন্ধ্যাবেলা অর্থাৎ বা সন্ধ্যার সময়। সাচ্চা, সাচ্চা শব্দের অর্থ কি? সত্য। এখন আমরা কি পড়ব? এখানে কি লেখা আছে? শব্দ খুঁজি। তারপর কি লেখা আছে? অনেক শব্দ তোমার অঞ্চলের মানুষ বিভিন্নভাবে উচ্চারণ করে। মানে অনেক ধরনের শব্দ আছে যে আমি একরকম উচ্চারণ করি বা অন্য অঞ্চলে তোমার অঞ্চলের ওই শব্দটা অন্যরকম। হ্যাঁ? একই শব্দ, একই অর্থ কিন্তু উচ্চারণটা অন্যরকম। হ্যাঁ? বা শব্দটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম হতে পারে। আবার অনেক প্রমিত শব্দের বদলে আবার অনেক প্রমিত শব্দের বদলে তোমরা অঞ্চলের তোমার অঞ্চলের মানুষ আলাদা শব্দ ব্যবহার করে। এরকম শব্দ খুঁজে বের করো এবং নিচের ছক অনুযায়ী তালিকা তৈরি করো। মানে আ অনেক অনেক সময় যে প্রমিত শব্দ মানে শুদ্ধ শব্দের বদলে অনেক অঞ্চলের মানুষ আঞ্চলিক ভাষাগুলো ব্যবহার করে না? আঞ্চলিক ভাষায় যে শব্দগুলো থাকে সেগুলো ব্যবহার করে। তো এগুলা নিয়েই প্রমিত ভাষা আর হচ্ছে আঞ্চলিক প্রমিত শব্দ আর আঞ্চলিক শব্দগুলা আমাদের এখানে ছকের মধ্যে লিখতে বলছে। তাহলে আমরা এখানে অ্যাম বলি কি হতে পারে? আঞ্চলিক শব্দ একটা কি বলা যায়? আ আঞ্চলিক শব্দ। আচ্ছা আগে প্রমিত শব্দ, শুদ্ধ শব্দটা আগে আমরা বলি। শুদ্ধ শব্দ আ আচ্ছা, শুদ্ধ শব্দ আমরা বলি রান্নাঘর। রান্নাঘর তো চিনো তোমরা? রান্নাঘর? হ্যাঁ, রান্নাঘরটা হচ্ছে কি? বইয়ের ভাষা বা তোমার শুদ্ধ শব্দ অথবা প্রমিত শব্দ। হ্যাঁ? রান্নাঘর। এটার আঞ্চলিক শব্দ কি হতে পারে? আঞ্চলিক শব্দ অনেক সময় আমি যেটা জানি সেটা হচ্ছে অনেকে বলে পাকঘর। হ্যাঁ? পাকঘর। আঞ্চলিক শব্দ হচ্ছে পাকঘর বা পাকের ঘর। হ্যাঁ? আরেকটা বলি আ ধরো ছেলে। শুদ্ধ শব্দ হচ্ছে ছেলে। ছেলে আবার অনেক অঞ্চলে কি বলে? পোলা। ছেলে পোলা বলে, ব্যাটা বলে। তাই না? আচ্ছা। আরেকটা বলি দেখি আম মেয়ে। মেয়েদের আবার অনেক অঞ্চলে কি বলে? পুরি। পুরি বলে না? পুরি বলে, মাইয়া বলে, হ্যাঁ? আঞ্চলিক শব্দ। আচ্ছা। তো আমি এগুলা বলে দিলাম। তো পরেরগুলা তোমরা তোমাদের অঞ্চলে যে ভাষায় কথা বলে শুদ্ধ শব্দ অর্থাৎ প্রমিত শব্দ এই সাইডে দিয়ে, এই সাইডে তোমাদের অঞ্চলের শব্দ যেগুলা তোমরা জানো সেগুলো এই সাইডে লিখবা। ঠিক আছে? এরপরে কি লেখা আছে? প্রমিত ভাষার চর্চা করি। আচ্ছা। এই পরিচ্ছেদ শুরুর পরিস্থিতি এই পরিচ্ছেদ শুরুর পরিস্থিতি ৩ টিতে যেভাবে কথোপকথন হয়েছে, সেই কথাগুলো এবার প্রমিত ভাষায় বলার চেষ্টা করো। আচ্ছা। এই যে ৩ টা আমরা দেখতে পাচ্ছি ৩ টা আ লেখা, হ্যাঁ? এই যে ৩ লাইন লেখা, এই ৩ লাইন লেখাটা কিন্তু আমরা শুরুর দিকেই বলেছিলাম। কিন্তু এই যে যেমন খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে। আচ্ছা, আমরা যেহেতু এখন আ খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে তর্ক হচ্ছে, সেই তর্কটা আমরা কি ভাষায় করেছিলাম মনে আছে? সেই তর্কটা কিন্তু আমরা আঞ্চলিক ভাষায় করেছিলাম। তাই না? এখন যেহেতু আমরা প্রমিত ভাষার সম্পর্কে জেনে গেছি, প্রমিত ভাষা সম্পর্কে বুঝে গেছি, প্রমিত ভাষা মূলত কি সেটা যেহেতু আমরা জানি, সেহেতু আমরা এখন এই যে খেলার সময় কোনো একটা বিষয় নিয়ে যে তর্ক হচ্ছে, এটা আঞ্চলিক ভাষায় তো হবে এটা স্বাভাবিক। কিন্তু এখন আমরা এই প্রমিত ভাষায় এই তর্কগুলা করতে পারি। হ্যাঁ? করে আমরা এটা আম প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে? যেহেতু আমরা এখন প্রমিত ভাষাটা জানি। আচ্ছা, ২ নাম্বারে একই কাহিনী। পড়াশোনা কেমন চলছে তা নিয়ে বাবা-মার সঙ্গে কথা হচ্ছে। এটাও আমরা এখন শুদ্ধ ভাষা অর্থাৎ প্রমিত ভাষায় বলতে পারি। আচ্ছা, সবজি কিনতে গিয়ে ক্রেতা-বিক্রেতা মধ্যে দর কষাকষি হচ্ছে। এটা আমি বলেছিলাম যে বিক্রেতারা মেক্সিমাম টাইম তাদের আঞ্চলিক ভাষা বলে, নিবেন কিনা? তারপরে নিলে নেন, না নিলে যান। হুম? জুয়েলা এ এ এ ধরনের কথা আরকি যে, "আপা এটার দাম তো এরকম।" এই যে আপা, আপা না বলে কি বলে? "আপা এটার দাম তো এরকম। হুম? এটার দাম তো এত, ওটার দাম এত।" হ্যাঁ? তো এই যে ভাষাগুলা যে আমরা আঞ্চলিক ভাষায় বলেছিলাম, সেগুলোই এখন আমরা এখানে শুদ্ধ ভাষায় বলব। যেহেতু আমরা এখন শুদ্ধ ভাষাটা জেনে গেছি আর শুদ্ধ ভাষায় কিভাবে বলতে হয় সেটাও আমরা বুঝতে পেরে গেছি। তো
তো এই ৩ টা বিষয় আমরা তাহলে শুদ্ধ ভাষায় এখন চেষ্টা করব। ঠিক আছে? এটা তোমরা নিজেরা চেষ্টা করবে বাড়িতে। ওকে। তাহলে আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে আমরা ২য় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ নিয়ে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।